ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, এই বায়ুপথে রক্তক্ষরণের অনেক কারণ আছে, খুব সাধারণ কারণও হতে পারে, আবার অত্যন্ত জটিল গুরুতর কারণও হতে পারে। আপনি বলবেন কি কি কারণে কমনলি রক্তক্ষরণ হতে পারে? সবচেয়ে প্রথমে আমি বলবো যে খুব সাধারণ কারণেই রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যে আমরা যত রোগী দেখি তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে বেশিরভাগই হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যে শক্ত পায়খানা হওয়ার কারণে মাঝে মাঝে মলদ্বারে রক্তক্ষরণ হয়, ফেটে যায় বা আলসার হয়, সে কারণে। জি, আরেকটা হয়, অনেক সময় দেখা যায় যে রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য ছাড়াও রক্তক্ষরণ হচ্ছে, সেটা হচ্ছে পাইলসের কারণে, হেমোরয়েডের জন্য। সেটাতেও কোষ্ঠকাঠিন্য হয়, আবার কোষ্ঠকাঠিন্য ছাড়াও হেমোরয়েড মানে হচ্ছে মলদ্বারে রক্তশিরা ফুলে থাকা, সেখান থেকেও রক্তক্ষরণ হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু লিভার ডিজিজের জন্য, যে কিছু পোর্টাকেভাল অ্যানাস্টেমোসিস বা রক্ত জমাট বাঁধার কিছু রোগের কারণে, যে জমাট বাঁধছে না বা রক্তক্ষরণের টেন্ডেন্সি আছে, এ ধরনের কিছু রোগের কারণে হয়। আর আরেকটা যেটা সবচেয়ে গুরুতর কারণ আমি মনে করি, সেটা হচ্ছে আপনার রেকটাম বা কোলনে বা মলদ্বারের ক্যান্সারের কারণে রক্তক্ষরণ। মোটামুটি এইসব কারণে একজন মানুষের যখন রক্তক্ষরণ হয় তখন সে আতঙ্ক বোধ করে। যেহেতু আপনি বললেন যে গুরুতর একটা কারণ হচ্ছে ক্যান্সার, সবারই প্রথমে মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকে এবং ভয় ঢুকে যায় যে আমি ক্যান্সারে আক্রান্ত হলাম কিনা। একজন মানুষের রক্তক্ষরণ হলে আবার কেউ কেউ এটাকে অবহেলাও করে, সাধারণভাবেই নেয়, দেখি না কি হয়। আপনার পরামর্শ কি? রক্তক্ষরণ কি ধরনের হলে বা কখন তার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? আসলে রক্তক্ষরণ মলদ্বার দিয়ে দুই রকম হয়। একটা রোগীরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না, সেটা হচ্ছে কালো রঙের পায়খানা হওয়া, আলকাতরার মতো। এটাও কিন্তু রক্তক্ষরণ, যেটা অনেক উপর থেকে আসে, রক্তটা আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে ডাইজেশন হয়ে কালো হয়ে যায়। আর এটা হচ্ছে ফ্রেশ, একদম তাজা লাল রক্তক্ষরণ। তো আমি বলবো যে যে কোনো ধরনের কালো রঙের পায়খানাই হোক বা হঠাৎ করে হোক বা লাল রঙের টকটকে লাল রক্তক্ষরণই হোক, সেটা ব্যথা করেই হোক বা ব্যথা বিহীনই হোক, যেরকমই হোক, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং এটা কখনোই ইগনোর করা উচিত না। যে আপনি বলছিলেন পাইলস একটা অত্যন্ত কমন বিষয়, অথবা ওই যে আরও কমন যেটা বলছিলেন কোষ্ঠকাঠিন্যের কারণে ওয়াল ফেটে যায় বা সেখান থেকে রক্তক্ষরণ। একজন মানুষের যদি এরকম কন্টিনিউয়াসলি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে এবং মাঝে মাঝে এরকম রক্তক্ষরণ হয়, তাহলে তার করণীয় কি বা এটার কারণে কোনো ঝুঁকি আছে কিনা? অবশ্যই প্রথমত হচ্ছে আতঙ্ক, যে রোগী যখনই রক্তক্ষরণ পড়ে আপনি বলছেন যে ভয় পেয়ে যায়, আমার বুঝি ক্যান্সার হলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলি ক্যান্সার না এবং এটা খুবই সাধারণভাবেই সমাধান করা যায়। কোষ্ঠকাঠিন্যটা ঠিক করে ফেললেই কিন্তু দেখা যায় যে 80% রক্তক্ষরণ এমনিই বন্ধ হয়ে যায়, কারণ কোষ্ঠকাঠিন্য যখন পাস করে তখনই দেখা যায় যে ওখানে ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে ব্যথা এবং রক্তক্ষরণ হয়। এখন এই রোগী যদি শুধু পায়খানাটা প্রতিদিন নর্মাল মেনটেন করে খাওয়া দাওয়ার মাধ্যমে, এত অনেক ওষুধপত্র কিছু খাওয়ারও দরকার নেই, স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে খাদ্য তালিকা সেটাতেই কিছু ফাইবার, কিছু শাকসবজি বাড়িয়ে, পানি এগুলি বাড়িয়ে নিয়ে, মাংসের পরিমাণ একটু কমিয়ে নিলেই দেখা যায় যে যখনই পায়খানাটা নর্মাল হয়ে যায় রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায় এবং অলমোস্ট ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। তারপরেও যদি রক্তক্ষরণ কন্টিনিউ হতে থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধপত্র দিই। এটা ফাইন্ডিংসের উপর, আমরা একটা প্রোক্টোস্কোপ পরীক্ষা করে দেখি যে কী কারণে এখানে রক্তক্ষরণ হচ্ছে এবং অ্যাকর্ডিং টু কজ যে কী কারণে হচ্ছে সেই অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকি। হেমোরয়েড বলছিলেন আপনি, যে ওইখানে রক্তনালীগুলো স্ফীত হয়ে যায় এবং সেখানে একটু আঘাত লাগলে বা ফেটে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। হেমোরয়েডের কারণ কি? আসলে হেমোরয়েডের কারণ দুই রকম হতে পারে। একটা ফ্যামিলিয়াল হয়, যে অনেক সময় দেখা যায় বংশগতির মাধ্যমে ওখানে লুজ টিস্যু, যে হেমোরয়েডাল কুশনগুলি থাকে, এই কুশন তো সবারই থাকে নর্মালি, মলদ্বারের ভিতরে কিছু ফুলা রক্তশিরা থাকে, সেখান থেকে কোনো কারণ ছাড়া পারিবারিকভাবে টিস্যুটা লুজ থাকে, অনেক সময় এগুলি আস্তে আস্তে নিজে নিজেই বড় হয়ে রক্তক্ষরণ হয়। আর প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য এবং এখানেও সেই কোষ্ঠকাঠিন্য প্রধান ভূমিকা রাখছে। সেটা দূর করলে এই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আবার পাইলসের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আসলে এখন ওষুধ চিকিৎসা আছে, যে পাইলস হলেই অপারেশন করে ফেলতে হবে, এই কনসেপ্টগুলি আসলে এখন চেঞ্জ হয়ে গিয়েছে। যে এখন দেখা যাচ্ছে যে ওষুধের চিকিৎসা আছে, যদি পায়খানা নর্মাল মেনটেন করে চলে এবং তার সাথে কিছু সাধারণ ওষুধ খায়, এটা কিন্তু সম্পূর্ণই নিরাময়যোগ্য প্রাথমিক পর্যায়ে। পাইলস কখন অপারেশনের দরকার হয়? বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না, কিন্তু যদি দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্ট ফেইল হয়েছে এবং পাইলসটা যে রক্তশিরা, পাইলসেরও স্টেজ আছে, ডিগ্রি আছে, যে 1, 2, 3, 4 আমরা 4টা ডিগ্রিতে ভাগ করি। যে শুধু রক্তক্ষরণ হলে এটা ফার্স্ট ডিগ্রি, রক্তক্ষরণের সাথে পাইলসটা যদি বেরিয়ে আসে আবার নিজে নিজে ঢুকে যায় সেকেন্ড ডিগ্রি, যদি বেরিয়ে আসে রোগী অনেক সময় চেপে ঢুকায় কারণ নিজে নিজে ঢুকতে পারে না, থার্ড ডিগ্রি, বা সবসময় বেরিয়ে থাকে ফোর্থ ডিগ্রি।
সাধারণত দেখা যায় 3rd-4th ডিগ্রিতে যে আমাদের অপারেশনটা করতে হয়, কারণ এটা বেরিয়ে আসে, এটা ডিস্টারবেন্স, ফুলে থাকে, রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে পাইলস অপারেশন করা হয়। অ্যানাল ফিশার আর একটা সমস্যা, এবং অ্যানাল ফিশার হলেও রক্তক্ষরণ হতে পারে সমস্যা আপনি বলছিলেন। অ্যানাল ফিশার কি, এটি কেন হয়? অ্যানাল ফিশার আমি বলবো যে এটা খুবই কমন, পাইলসের থেকেও। আমাদের দেশে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের পায়খানা রাস্তায় রক্তক্ষরণ মানেই ওনার পাইলস হয়েছে, এরকম একটা ধারণা আছে। আসলে এটা খুবই ভুল। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে ফিশার, যে শক্ত পায়খানা পাস হওয়ার সময় ছিঁড়ে যে রক্তক্ষরণ হয়, ফিশার। এবং এটা শুধুমাত্র এমন কোনো চিকিৎসারও এটা দরকার হয় না, শুধু পায়খানাটা নরম করলেই সেই টিয়ারটা নিজে নিজে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এই সিস্টেমের একটা ইউনিক ক্ষমতা হচ্ছে নিজে নিজেই হিল হয়ে যায়। উইদিন 24 to 48 আওয়ার্স যে কোনো ধরনের আঘাত বা ক্ষত নিজে নিজেই শুকিয়ে যায়। শুধুমাত্র পায়খানাটা যদি নরম রাখেন রুগী, তাহলে কিন্তু এগুলো নিজে নিজেই ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল কিছু স্টুল সফেনার দিই, পায়খানা খাবারের মডিফিকেশনও দিই, এবং কিছু পায়খানা নরম হওয়ার সাময়িক কিছু ওষুধপত্র দেওয়া হয়। একটু গরম পানিতে বসলে ব্যথাটা কম ফিল করেন, কিছু অয়েনমেন্ট দিই। কিন্তু শুধু পায়খানা নরম রাখাটাই আমি বলবো যে মেইন ভালো থাকার মেইন। অ্যানাল ফিশার ভালো হয়ে যাবে। ফিস্টুলা হতে পারে এখানে, সেটাও একটা জটিল সমস্যা। হ্যাঁ, ফিস্টুলা আসলে হঠাৎ করে তো হয় না। ফিস্টুলা দেখা যায় অ্যানাল ফিশার বহু বছর থাকতে থাকতে, একটা ক্ষত যদি বহু বছর থাকে, ওখানে ইনফেকশন হয়ে মলদ্বারের পাশে একটা ফোড়া হয়। ফোড়ার মতো হয়ে গেলে আমাদের সবাই আমরা অপারেশন করতে ভয় পাই, সেজন্য চাই যে ওষুধ খেয়ে এটা ভালো হয় কিনা। কিন্তু মলদ্বারের চারপাশে যে পেরিয়ানাল অ্যাবসেস, এটা তো হচ্ছে কি যে ফোড়া হলে সবার এতটুকু আমি বলবো সচেতনতা থাকা উচিত যে এটা ড্রেন করতেই হবে। এই পুঁজটা যদি ফেটে বেরিয়ে যায়, অনেকে খুশি হয়ে যায় যে আমার পুঁজ ফেটে বেরিয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে হিতে বিপরীত হয়। দেখা গেল ফুটে বেরিয়ে গেল, তারপরে শুকিয়ে গেল, কিছুদিন পর ওই ছিদ্রপথে আবার একটু পিক পানি বের হওয়া শুরু হলো। কিছুদিন শুকনা থাকে, কিছুদিন ভিজা থাকে, কারণ ফোড়াটা যেমন বাইরের দিকে ফেটে যায়, সেরকম এটা মলদ্বারের ভিতরেও ফেটে যায়। তখন মলদ্বারের ভিতরের সাথে মলদ্বারের বাইরের একটা সুড়ঙ্গ পথের মতো কমিউনিকেশন হয়, এটাকেই ফিস্টুলা বলা হয়। এটা সাধারণ একটা ফোড়া থেকেও হতে পারে, আবার অ্যানাল ফিশারের কমপ্লিকেশন থেকেও হতে পারে। এরকম ফিস্টুলা হলে এটা অনেকেই বলে থাকেন যে ফিস্টুলা বারবার অপারেশন করতে হয়, তারপরও ভালো হয় না। এর সত্যতা কতখানি বা কারণ কি, এটা এত জটিল কেন? আসলে ফিস্টুলা খুব জটিল না। ফিস্টুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় লো ফিস্টুলা, যে সুড়ঙ্গ পথটা খুবই ছোট। খুব কম ক্ষেত্রে হয় হাই ফিস্টুলা, যে এটার হাই আপ, এটা যে ভিতরে ওপেনিংটা অনেক উপরে, সেই সব ক্ষেত্রে অনেক সময় স্টেজড অপারেশন করতে হয়। এখন দেখেন যে আমাদের দেশে কিন্তু রুগীরা যত কোয়ালিফাইড সার্জনের কাছে না আসছেন, তার থেকে বেশি আমাদের অশ্ব ভগন্দ চিকিৎসালয়, যেখানে কবিরাজ, বিভিন্ন ধরনের কোয়াক চিকিৎসা, এগুলিতে কিন্তু যুগ যুগ ধরে অভ্যস্ত। এবং এইসব জায়গায় যখন চিকিৎসা করেন, চিকিৎসাটা হাফ ডান হয়। ফিস্টুলা যেটা বললাম সুড়ঙ্গ পথ, এই পথ যদি সম্পূর্ণভাবে রিমুভ করা না হয়, এই পথের কিছু অংশও যদি রয়ে যায়, ট্র্যাক্ট যদি কিছু মাত্র রয়ে যায়, এটা কিন্তু আবার হওয়ার ভয় থাকে। সুতরাং কতখানি এক্সপার্ট হ্যান্ডে অপারেশন হচ্ছে বা কোয়ালিফাইড সার্জনের কাছে, আগে বলছিলাম যে আসার চেয়ে রোগীদের অনেক বেশি সংখ্যক রোগী হাতুড়ি সেটার উপর সফলতা নির্ভর করে। আমরা শেষ পর্যায়ে প্রায় ছোট্ট একটা জিনিস জানতে চাইব, এই যে মানে পায়ুপথে নানান কারণে রক্তক্ষরণ হয় এবং সেখানে ফিশার হয় বা ক্ষত হয়, কোনো একটা ক্ষত দীর্ঘমেয়াদী হলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, এটা থেকে কি আমার ক্যান্সার হয়ে যাবে কিনা। এই অ্যানাল ফিশার, ফিস্টুলা কিংবা এই যে পাইলস, এটা কি ক্যান্সারের টার্ন নেওয়ার ভয় আছে কিনা? এটা প্রায়শই রোগীরা আমাদেরকে বলে, এবং এটা একটা ফিক্সড কনসেপ্ট যে পায়খানা ওখানে ক্যান্সার হবে। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে অ্যানাল ফিশার বা পাইলস থেকে কখনোই ক্যান্সার হয় না। কিন্তু লং স্ট্যান্ডিং যদি ফিস্টুলা থাকে, ফিস্টুলার ট্র্যাক্ট যদি অনেক বছর ধরে থাকে, সেখানে আপনার ক্যান্সার হতে পারে। এই জন্যে ফিস্টুলা আসলে আমরা বলি এটা 100% অপারেশন করতেই হবে। আমরা অ্যানাল ফিশার বা পাইলসে যেমন মেডিকেল ট্রিটমেন্ট দিই, মডিফিকেশন দিই, ফিস্টুলা কিন্তু 100% অপারেশন করতে হবে। এটা কোনো ওষুধে ভালো হবেই না। কিন্তু এটাও আশ্বস্ত করতে চাই যে পাইলস ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড পাইলস থাকতে পারে, কিন্তু একজনের পাইলস আছে সেটা ক্যান্সার হয়ে যাবে, এটা কখনোই হয় না। এটা একটা ভুল ধারণা। ম্যাডাম, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পায়ুপথে রক্তক্ষরণের কারণ ও তার প্রতিকার বিষয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।